জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। আগে অন্তর শৌচ। হোস্টেলের একদল ছেলে এসেছে আজ মহারাজের সাথে দেখা করতে। অতগুলো তরতাজা তরুণকে দেখে মহারাজ বললেন, আজ তরুণ অরুণ কিরণে আমাদের ঘর ভাসল যে। কোথা থেকে এলে অরুণ দল? ওদের দল একটি ছেলের নাম তরুণ তপন। সে মনে করল মহারাজ হয়তো ভুল করেছেন নাম স্মরণ করতে গিয়ে, তাই সংশোধন সুরে বলল, তরুণ তপন মহারাজ। আমরা মিশন হোস্টেলে থাকি। আপনি আমাদের একসময় সংস্কৃত পড়াতেন মহারাজ। মহারাজ বললেন, সংস্কৃত পড়লে সংস্কৃত হলে কই? সংস্কারও ছাড়ে না, সংস্কারও হয় না। বিপত্তিটি বাবা, এড়িয়ে যেও যেন সাবধানে। তরুণ তপন বলল, মহারাজ সংস্কৃত বড্ড খটোমটো সাবজেক্ট। ব্যাকরণ বড্ড ভারী বোধ হতো সেই সময়। শব্দরূপ, ধাতুরূপ, বিভক্তি, বিপর্যয় সব যেন আতঙ্কের মতো লাগত। তার মধ্যে আবার উপসর্গ, অনুসর্গ ইত্যাদি, ও বড্ড কঠিন। মহারাজ বললেন, তা যা বলেছ তরুণ, যাই ঠিক ঠিক করতে যাবে তাতেই ব্যাকরণ একটা আসবেই। ব্যাকরণ ছাড়া ভাব, ভাষা, প্রকাশ সব ছাড়া ছাড়া। তবে কি জানো বাবা, ব্যাকরণ ধরে যা শিখবে তাই ঠিক ঠিক শেখা হবে, ভুলে পাও পড়বে না। শুধু সংস্কৃত নয় বাবা, এমন কোনো ভাষা নেই যার ব্যাকরণ নেই। তবে কি জানো, সংস্কৃত সবচেয়ে সভ্য, পুরাতন, শুদ্ধ ভাষা। ভাষার সৃষ্টি নিয়ে তোমরা পরে অনেক পড়বে, তার একটা বিবর্তনও হয়েছে, এও মানতে হবে। তবে মূল সংস্কৃত পাল্টায় না। সভ্যতার ধর্মই পরিবর্তন, তাই ওটা মানতেও হয়। তোমরাও তো সভ্যতার সাথে খাপ খাইয়ে চুল, বেশভূষা, আদব কায়দা, অঙ্গভঙ্গি সবই পাল্টে নিয়েছ। তবে মূলটি যেন একই থাকে বাবা। গাছের ডালপালা ছেঁটে তাকে কত কায়দার রূপই না দেয় মানুষ, তারপর নিজেই মোহিত হয়ে নিজের কীর্তির তারিফ করে। এতে গাছের রূপ পাল্টায়, তবে আম আমি থাকে আর জাম জামই থাকে। বকুল, ছাতিম, ঝাউ, হাসনুহানা কেউই তার স্বভাব পাল্টায় না। ফসল, গড়ন, গুণ একই থাকে, রূপটি একটু পাল্টায় বটে। তাই বলে তোমরা কি কখনো দেখেছ গাছের শিকড় ছেঁটে দেওয়া হচ্ছে মাঝে মাঝে? না না, এমন কখনো হয় না। প্রয়োজনে মানুষ নিজের ঘর দালান, বাগান সুন্দর সুরক্ষিত করতে অনেক সময় মোটা গাছের মোটা শিকড় কেটে দেয়। ওতে অনেক বিপদও হয়। ঝড়ে গাছ উল্টে যেতে পারে, আবার ফল প্রদান কমতে পারে, কখনো বা মরেও যায় গাছটা। শিকড়টা যেন ভুলে যেও না। আগে জানো সংস্কারের দায়টা তোমার কি। যদি তাই মনে করো তাহলে আগে সংস্কৃত হও, তারপর সংস্কার করো। তরুণের বন্ধু বুদ্ধদেব, ওর বরাবরই খুব সুনাম। পড়াশোনায় কখনো ছোট নম্বর পায়নি। বুদ্ধদেব বলল, মহারাজ আমরা আয়েসে শিখতে চাই। কথাটা মহারাজ শেষ হতে দিলেন না। বললেন, না না না, আয়েসে কিচ্ছু হয় না বাবারা, কষ্ট করেই তবে সব শিখতে হয়। শিক্ষায় শ্রম দিতেই হবে। একাগ্রতা, অধ্যবসায় এসব বিনা এই কর্ম হয় না। কষ্টটা আসলে কষ্ট নয়,
খাবার সময় থালা বাটি গ্লাস এসব নাড়াচাড়া, হাত দিয়ে মাখা, মুঠোয় তোলা, মুখে চিবোনো, গেলা, এসব কি শ্রম ধরবে নাকি? দেখো, তোমরা ছাত্ররা পড়াশোনাকে শ্রম দেখো, এটা কেন একবার ভেবে দেখেছ? মাঠের খেলায় তো অনেক শ্রম বেশি, কই তখন তো শ্রম দেখো না। বুদ্ধদেব বলল, মহারাজ, ওটা আসলে আমাদের অনিচ্ছার কর্ম, তাই ওই অবস্থা। তাছাড়া স্মরণ মনন ধ্যান না দিলে মগজস্থ হয় না। মন্দ নম্বর পেলেও তা কোথাও তুচ্ছ-তাচ্ছিল্যের, নয়তো আমাদের নানান অহংকার দুর্বলতার কারণে বোধে আঘাত লাগে। ওটাও কি ঠিক ঠিক বোধ? ভালো ফল পেলে আনন্দ হয়, কিন্তু তুল্য মূল্য করে সে আনন্দও মাটি। খেলায় দল জিতলে আনন্দ, কিন্তু পড়াশোনায় ব্যক্তির মাহাত্ম্য বেশি। স্বার্থপরতা, হিংসা, প্রতিযোগিতা সব ব্যক্তিকেন্দ্রিক। ওটাও মনে হয় অনাগ্রহের কারণ। মহারাজ হাসতে হাসতে বললেন, তা বেশ অনুধাবন করেছ তো সমস্যাটাকে। হ্যাঁ বাবা, তাই। যে যার ভালো ফল, ভালো প্রতিষ্ঠা এই নিয়ে থাকলেই তো হলো। ওর সাথে পাল্লা দিতে গিয়ে পাওয়ার আনন্দটা যে হারিয়ে যায়। বড়দা আমাদের হোস্টেলের 1 বছরের সিনিয়র ব্যাচ। বড়দা সবার সুখে দুঃখে আগ বাড়িয়ে কাজ করে দেয়, আবার মন্তব্যও করে। আজ বড়দা সুন্দর বলল, মহারাজ, এই বাচ্চাগুলোর জ্ঞান বুদ্ধি কবে হবে কি জানি। প্রথম বর্ষ আর দ্বিতীয় বর্ষের ছেলেরা বাথরুম ব্যবহার করে, কিন্তু পরিচ্ছন্ন রাখে না। কত ময়লা, কাগজ, থুতু, কফ ফেলে বেরিয়ে আসে, দেখলে রাগ হয় বই কি। বারবার বলা হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এবার ভাবছি একটা বাথরুম ওদের নির্দিষ্ট করে দেবে, তখন মজা বুঝবে। ঠেলা সামলাবে যে যেভাবে পারে। ওরা শুনছে না যেমন, তেমন আবার অস্বীকারও করছে। ওইতে আমার আরো রাগ হচ্ছে। মহারাজ চুপটি করে শুনলেন, তারপর বললেন, বড়দা, যত পারো শাসন করো, ওতেই ফল হবে। তবে ধরনটা পাল্টে নিতে হবে। বিরক্তি, রাগ এগুলো শাসনের বিষয়ই নয়। শাসন করতে গেলে চাই ধৈর্য, প্রেম আর অহিংসা। ক্রোধ এলো মানেই হিংসা, বিরক্তি এসবই এসে গেল। ওই দিয়ে চিকিৎসা হবে কি করে? নির্মল জল না হলে রোগ যাবে কি করে? শাসন তো জল, কিন্তু ওতে নানান দোষ হচ্ছে যে। ওই দিয়ে কি রোগী সেবা চলে? মনে নেই ঠাকুর অহংকার পরীক্ষা করতে গিয়ে পায়খানা পর্যন্ত পরিষ্কার করেছিলেন। গুরু ভাইরা সবাই যে বাথরুম ব্যবহার করতেন, বিবেকানন্দ সেই বাথরুমের সাফাই কাজ নিজে সবার চোখের আড়ালে দিনের পর দিন করেছেন। অবশেষে যখন বিষয়টি জানাজানি হলো, তখন কে কার আগে যে এই কাজটি করবেন তার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তবে জানো, আমিও একটা ঘটনা তোমাদের সামনে তুলতে পারি। তা ইতিহাস থেকে বছর 30 আগের ঘটনা। আমি এক নামকরা বৃহৎ আশ্রমের কোনো কেন্দ্রে অতিথি, তখন অতিথি নিবাসে থাকি। বড় মহারাজ আমায় বললেন, এসেছো যখন, তখন কিছু প্রসাদ নিয়ে ফিরো। যখন যাকে প্রয়োজন মনে করবে তাকে দেবে, তবে প্রসাদটা ঠিক ঠিক সংগ্রহ করো যেন। আমি বোধহয় তেমন বুঝতে পারিনি, মনে মনে কয়েকটি বাতাসা, নকুলদানা নেব এমনই ঠিক করেছিলাম। 2 দিন কেটে গেল ভালোভাবেই। ভোরবেলা মন্দিরে আরতি দেখতে যাই। একটু বেলার দিকে মহারাজের ঘর থেকে ডাক এলে সেখানে চলে যাই।
মহারাজ নানান উপদেশ দিতেন। উনি অনেক প্রাচীন সাধুদের দেখেছেন, সেই সব দুর্মূল্য ঘটনা আমায় বলতেন। ইচ্ছা করত এমন মহাপুরুষ যদি চোখে দেখতাম। মহারাজকে বললাম, আচ্ছা মহারাজ, এখন এমন মহাপুরুষরা আর আছেন? মহারাজ বললেন, বাবা, চোখ খুলে চলো, তাঁদের জীবন প্রবাহই হল প্রসাদ। ওই যদি সংগ্রহ করতে পারো, তাহলে তোমার কাছে ওই প্রসাদের লোভে বহু মানুষ আসবে, আর প্রসাদের গুণে তারাও কেমন পাল্টে যাবে তা দেখে তুমিও অবাক হয়ে যাবে। প্রথম দিনের কথার রহস্য আজ অতি পরিচ্ছন্ন হয়ে গেল। আমি সব মহারাজের সাথেই কথা বলি, তাদের গল্প বলুন করি, যদি আরো কিছু ঘটনা পাওয়া যায়। একদিন তখন 3:15 হবে, ভোরবেলা, সবে পাখি ডাকতে শুরু করেছে। শীতকাল, নামেই ভোর, কিন্তু যেন রাত। বাথরুমের দিকে যেতেই চমকে উঠলাম। দেখি মাথায় কাপড় জড়িয়ে একজন মানুষ মহিলাদের বাথরুমের দিকে পরিষ্কার করছেন। আমি চলে গেলাম পুরুষ বিভাগে। ফিরবার সময় দেখলাম ওই মানুষটাই একটা বস্তার টুকরো ডলা করে পায়খানার প্যানে ঢুকিয়ে নিজে হাতে ঘষে তা পরিষ্কার করছেন। বারান্দার আলো গায়ে এসে পড়েছে। দেখি গৈরিক। চমকে উঠে দাঁড়িয়ে পড়লাম। মুখে গাইছেন, সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে। স্থির স্থানুর মতো অচল অবশ বোধ করলাম সারা শরীরটা। এমনও হয়। আমার দিকে ফিরতেই দেখলাম ওই গৈরিক বসন মহাপুরুষকে। আমি রোজ অনেক সময় ওর সাথে কাটাই। দিনে রাতে ঠাকুর ঘরের প্রায় সব বাসনই উনি মাজতেন, এটা আমি জানতাম। উনি আমায় দেখে এগিয়ে এসে বললেন, শুধু কি বাহ্য ধৌতি বাবা, অন্তর ধৌতিও তো চাই। বাইরের শরীর সাফাই করে সাবান দিয়ে ঘষে মেজে ওটা বেশ মন দিয়ে যত্ন করে পরিষ্কার করা হয়, অন্তরের দিকটাও তো চাই। আমি অবাক বিস্ময়ে শুনছিলাম তার কথা। মহারাজ হাতে বস্তার টুকরোটি দেখিয়ে বললেন, না, মোটেও অপবিত্র ভাবি না বাবা, ওটাই তো আমার গা ঘষার উপকরণ। পায়খানার প্যানের উপর ঝুঁকে পড়ে কি যত্ন করেই না তিনি সাফাই কাজ করছিলেন। ঘৃণা তো নয়, উল্টে মাতৃসঙ্গীত ভক্তি ভরে করে চলেছেন, এমনও সম্ভব। যে মহারাজ সাফাই কর্মটি করছিলেন তিনি আমায় বলেছিলেন, ওরে, বয়স যতই হোক, বয়স পরিচ্ছন্নতা দেয় না। দেখবি অনেক দিনের খালে জঞ্জাল বেশি। এত বয়স হলো, এখনো এত নিচে আছি ভাবলে লজ্জা লাগে। বুড়ো মানুষ, এখনো চর্চা পড়াশোনা করতে হয়। এর চেয়ে দুঃখের আর কি বা আছে বল? তুই অতিথি, এসব ঘরের কথা, বাইরে আলোচনা করিস না বাবা। চাই না এ কথা লোক জানাজানি হোক। আগে ঘর পরিষ্কার, তারপর দালান। ওই বৃদ্ধ সাধুটি বিজয়া দশমীর দিন মায়ের সাথে যাব বলে সজ্ঞানে শরীর রক্ষা করেছিলেন। মহারাজের নানান অভিজ্ঞতার কথা শুনতে শুনতে বেশ বুঝেছিলাম ঘৃণা, পরিচ্ছন্নতা এসব বোধের অপপ্রয়োগ হয়ে গেছে অনেক জায়গাতেই। আমরাও সলজ্জভাবে যে যার দুর্বল জায়গাগুলো সামলে নিলাম। না,
কথা বাড়াবার অবকাশ ছিল না আর।